ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের কণ্ঠে তার নিজেরই লেখা একটি গানের বাণী আমরা শুনছিলাম। তো সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই পর্যায়ে আলোচনায় যাব। তো বিশেষ করে আপনারা জানেন যে আব্দুল মজিদ তালুকদার 1898 সালে আমাদের এই কেন্দ্র উপজেলা ইটাউতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি প্রয়াত হয়েছেন 1988 সালে। তো আজকে তার 36তম প্রয়াণ দিবস। এই দিবসটি উপলক্ষে আমরা এই প্রথমবারের মতো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজনটি করতে পেরেছি। আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে আমরা মূলত আজকে আসলে এই মজিদ তালুকদার আমাদের এই কেন্দ্রের মানুষের কাছে অনেকটাই অজানা। কেন্দ্রের বাইরে, দেশের বাইরে তাকে নিয়ে যতটা না জানাশোনা, আমরা কেন্দ্রের মানুষ ততটা জানি না। আর সেই জানার জন্যই মূলত এখানে যারা আলোচক আছেন, আমরা ওনাদের কাছে নতুন তথ্য, মজিদ তালুকদারের অজানা কাহিনী, সেই সব বিষয়গুলো জানবো। আমি শুরুতেই প্রথমে যিনি আব্দুল মজিদ তালুকদারের জীবন এবং কর্মের উপরে আলোচনা নিয়ে আসবেন, তিনি হলেন আমাদের এই অঞ্চলের একজন, এই প্রজন্মের খুবই প্রিয় মানুষ, একজন বিশিষ্ট লোকসাহিত্য গবেষক, যিনি ইতিমধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সম্পন্ন করেছেন, বাবু সঞ্জয় সরকার। আমি ওনাকে অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। প্রখ্যাত বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের 36তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, কেন্দ্র উপজেলা
নির্বাহী অফিসার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, যিনি একজন কবিও বটে, আমাদের অত্যন্ত আপনজন হয়ে উঠেছেন অল্প কিছুদিনের মধ্যেই, জনাব ইমদাদুল হক তালুকদার। উপস্থিত কেন্দ্র উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং একজন লোকসংস্কৃতি গবেষক জনাব নুরুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত আছেন নেত্রকোনার রাজুবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, যিনি আব্দুল মজিদ তালুকদার রচিত বিভিন্ন গান নিয়ে একটি গবেষণাধর্মী কাজ করেছেন এবং একটি বই সম্পাদনা করেছেন। বাউল সাধু প্রশিক্ষণকে নিয়ে অনুরূপ একটি বই প্রকাশ করেছেন এবং তিনি লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। অধ্যক্ষ জনাব গোলাম মুস্তফা। উপস্থিত কেন্দ্র উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, কবি, গীতিকার, গায়ক এবং সুধীজন, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আব্দুল মজিদ তালুকদার নেত্রকোনা অঞ্চল আমরা জানি যে লোকসাহিত্য সংস্কৃতির এক তীর্থভূমি। বাউল, ভাটিয়ালি, জারি, শাড়ি, পালা, ঢোক, কিচ্ছা সহ অসংখ্য লোক সাংস্কৃতিক উপাদানে সমৃদ্ধ একটি জেলা, এবং তার মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ যে উপজেলাটি সেটি হচ্ছে কেন্দ্রায়। আমার স্পষ্ট মনে আছে, নেত্রকোনায় বহু বছর আগে, আমি তখন কিশোর বলা চলে, ডক্টর আশরাফ সিদ্দিকী নেত্রকোনা পৌষ মেলার এক আলোচনা সভায় বলেছিলেন যে সারা বাংলাদেশের লোক সাহিত্য বা সংস্কৃতি নিয়ে গবেষণার প্রয়োজন নেই, শুধুমাত্র নেত্রকোনা অথবা কেন্দ্র লোক সাহিত্য সংস্কৃতি নিয়ে যদি গবেষণা করা যায়, তাহলেই বাংলা সাহিত্যের, বাংলা লোক সংস্কৃতির একটি স্বরূপ উন্মোচিত হবে। কেন্দ্র হচ্ছে সেরকম একটি জনপদ। সেই জনপদের একটি সন্তান আব্দুল মজিদ তালুকদার। একাধারে একজন বাউল কবি, অত্যন্ত সুরেলা কণ্ঠের অধিকারী একজন গায়ক, গীতিকার, সুরকার, এবং তিনি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রশিক্ষকও ছিলেন। অনেক শিক্ষার্থী তিনি তৈরি করেছেন। তো আব্দুল মজিদ তালুকদার, আমরা জানি যে তিনি 1898 সালে জন্মগ্রহণ করেছেন এবং আজকের এই দিনে 36 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। এবং এই একটি প্রত্যন্ত জনপদে জন্মগ্রহণ করে জীবনকালে তিনি জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা অর্জন করেছিলেন, যেটি আমরা অনেকের ক্ষেত্রে দেখি না। আজকে উকিল মুন্সি সারা বাংলাদেশের মানুষ তাকে এক নামে চেনে, এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গীত প্রেমী সবাই তার নাম জানে। কিন্তু এই উকিল মুন্সির নামটি কিন্তু মানে এই জনসম্মুখে প্রচারিত হয়েছে সাম্প্রতিককালে, অন্তত এই 10-15 বছর, 20 বছর। কিন্তু আব্দুল মজিদ তালুকদার তার জীবনকালে তিনি একজন বাউল গায়ক হিসেবে বা পল্লী গীতির শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। ঠিক তেমনি আরেকজন হচ্ছে আমাদের কেন্দ্রার জাওয়াল ঘাসাকে। এটা পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা দুজন মোটামুটি ভাবে শিক্ষিত মানুষ ছিলেন, এবং সঙ্গীতের যে বিভিন্ন ঘরানাগুলো ছিল তখনকার সময়ে, যে নেটওয়ার্কটা ছিল, সেই নেটওয়ার্কটাতে তারা বিচরণ করতে পেরেছিলেন, যেটি অন্য অনেকের ক্ষেত্রে আমরা তাদের জীবন যদি বিশ্লেষণ করি আমরা কিন্তু সেইভাবে পাই না। আব্দুল মজিদ তালুকদারের জীবনের সঙ্গে আমি উকিল মুন্সির জীবনের কিছুটা বৈচিত্র্য করে একটি বলা যায় যে সাযুজ্যতা খুঁজে পাই। আব্দুল মজিদ তালুকদার অত্যন্ত রক্ষণশীল একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, আমরা জানি। তার বাবা সম্ভবত হাজী সাহেব ছিলেন, তার মাও কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ একজন মুসলিম নারী ছিলেন। সম্ভবত তিনি নারীদের ক্ষেত্রে যে মৌলবী, নারীদের ক্ষেত্রে কি বলা হয় মৌলবীদেরকে, তিনি সেই ধরনের মানুষ ছিলেন। কোরআন খতম করতে জানতেন, আরবি পড়া জানতেন তিনি, এবং তাদের ইচ্ছা ছিল তার এই সন্তানটিকে একজন বড় আলেম হিসেবে প্রতিষ্ঠিত করা। আবার ওইদিকে আমরা যদি উকিল মুন্সির দিকে তাকাই, তিনিও খুবই রক্ষণশীল পরিবারের মানুষ ছিলেন, এবং তারও বাবার স্বপ্ন ছিল উকিল মুন্সিকে একজন বড় মাওলানা হিসেবে তৈরি করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উকিল মুন্সি নানা ঘটনার প্রবাহের মধ্য দিয়ে একটি পর্যায়ে তিনি পালাগারে সম্পৃক্ত হন, এবং পালাগার করতে করতে তিনি
বাউল গায়ক হয়ে ওঠেন। আর এদিকে আব্দুল মজিদ তালুকদারও উকিল মুন্সি খাটো গান করতে করতে বাউল হয়ে উঠেছিলেন, আর এদিকে আব্দুল মজিদ তালুকদার পালা গান করতে করতে বাউল শিল্পী হয়ে উঠেছিলেন। এবং আমরা যদি তার জীবন বিশ্লেষণ করি, কিছু মজার ঘটনা আমরা পাই যে তার পরিবার কখনো চাইতেন না যে তিনি এই বাউল গান করুন বা গান বাজনা নিয়ে বেঁধে থাকুক। তাদের তো স্বপ্ন ছিল তিনি একজন বড় আলেম হবেন। কিন্তু মাদ্রাসায় যখন তাকে ভর্তি করলেন, তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে ছিলেন। আরবি যখন পড়তেন খুব সুরেলা ভাবে তিনি আরবি পড়তেন, এবং মাদ্রাসার যিনি হুজুর তাকে খুব উৎসাহিত করতেন যে তুমি বড় হয়ে একজন আলেম হবেন। এবং মাঝে মাঝে ওই মাদ্রাসাতে বক্তব্যে যিনি পড়াতেন তিনি আবার মসজিদে ইমামতি করতেন, তিনি আবার আজান দিতেন। মাঝে মাঝে এই আব্দুল মজিদ তালুকদারকে দিয়েও আজান দেওয়াতেন, এবং অত্যন্ত সুরেলা কণ্ঠে হওয়ার কারণে তার আজান শুনে সবাই মুগ্ধ হতো। পরবর্তীতে যখন তিনি গান বাজনার দিকে ঝুঁকে পড়লেন, তখন তার পরিবার থেকে প্রচন্ড রকমের বাধা দেওয়া হতো, দরজায় তালা লাগানো হলো। রাত্রে ঘুমানোর পরে তিনি যেন গান বাজনার আসরে যোগ দিতে না যান। দেখা গেল যে তিনি গানের আসরে ঠিকই হাজির হয়েছে, দরজা ভেঙে অথবা বেলকুনি ভেঙে। রাতে আপনার কি বলা যায়, শীতের রাতে ল্যাপটাকে ভাঁজ করে একটা মানুষের মতো করে লম্বাভাবে রেখে চলে গেছেন গানের আসরে। বাড়ির সবাই ভাবছে আব্দুল মজিদ তালুকদার তো ঘুমাচ্ছে, কিন্তু পরদিন সকালে তার বাবা বা তার পরিবারের সদস্যরা শুনতে পেলেন যে আব্দুল মজিদ তালুকদার তো কালকে অভিনয় করে একেবারে বিরাট সুনাম অর্জন করছে। সবাই তো অবাক যে মজিদ তালুকদার কিন্তু রাত্রে ঘুমাচ্ছে, ও অভিনয় করতে গেল কোন সময়। এরকম ভাবেই তিনি আস্তে আস্তে একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন। এবং একটা পর্যায়ে তাকে বাড়ি থেকে মোটামুটি ত্যায্য বলা চলে, বাড়ি থেকে তাকে বলা হলো যে তুমি যদি গান বাজনা করো তাহলে এই বাড়িতে তোমার আর জায়গা নেই। তখন তিনি চলে গেলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন গোবর্ধন সাধুর আশ্রমে। সেখানে গিয়ে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করা শুরু করলেন একতারা শিখে গোবর্ধন স্বামীর কাছ থেকে। পরবর্তী সময় তার সঙ্গে জালালউদ্দিন খাঁ সাহেবের পরিচয় হয়, জালাল খাঁ সান্নিধ্য গ্রহণ করে। জালাল খাঁ সাহেবের মাধ্যমে পরিচয় হয় নেত্রকোনার বাউল ঘরানার যিনি কি বলা যায় প্রধান ব্যক্তিত্ব ছিলেন বাউল রশিদউদ্দিন তালুকদার, তার সঙ্গে তার পরিচয় হয়, তার সান্নিধ্য গ্রহণ করেন। এবং এইভাবে তিনি এই ইটামতা গ্রাম থেকে নেত্রকোনা ছাড়িয়ে ময়মনসিংহ ছাড়িয়ে তিনি একেবারে পল্লীকবি জসিমউদ্দিনের আস্তানায় চলে গেলেন। জসিমউদ্দিনের পরিবারের একজন সদস্যর মতো তিনি হয়ে গেলেন। তার পরিবারে তার অবাধ যাতায়াত ছিল, এবং পল্লীকবি জসিমউদ্দিন আমরা জানি যে তিনি সঙ্গীত সাধনা করতেন। এই জসিমউদ্দিনের সান্নিধ্যে থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখলেন। আমরা এটিও জানি যে তিনি কত বড় একজন সঙ্গীতের প্রশিক্ষক ছিলেন, যে সাধারণত মানে আমাদের নেত্রকোনার যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন তার মেয়েকে পর্যন্ত তিনি গান শেখাতেন। আমরা তিনি এতটাই পারদর্শী ছিলেন সঙ্গীতে যে একজন এসডিও সাহেব এই আব্দুল মজিদ তালুকদারকে খুঁজে বের করলেন তার মেয়েকে গান শেখানোর জন্য। এত বড় মাপের একজন মানুষ ছিলেন। আমি আরেকটা যেটা বলছি যে তারা শিক্ষিত মানুষ ছিলেন, তখনকার সময়ের যে সঙ্গীতের যে ঘরানাগুলো ছিল সেগুলোতে সহজে বিচরণ করতে পেরেছিলেন বলেই এই যে জসিমউদ্দিন বলেন, আব্বাস উদ্দিন বলেন, আব্দুল আলিম বলেন, আব্দুল হালিম বয়াতি বলেন, এইসব তখনকার সময়ে নামজাদা শিল্পী কলাকুশলীদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মিশে গেলেন। তখনকার সময়ে যারা সঙ্গীত জগৎকে নিয়ন্ত্রণ করতেন তাদের সঙ্গে তিনি মিশে গেলেন। এবং একটি পর্যায়ে তিনি অল ইন্ডিয়া রেডিও যখন মাত্র আজান করেছেন